আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টার। তো ভেক্টর চ্যাপ্টারতে ক্লাস 11-এর যে ভেক্টর চ্যাপ্টার পড়ব সেই ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর। ভেক্টর পড়ার আগে আমাদের জানতে হবে যে ভৌত রাশিটা কি। ভৌত রাশি এটা আমরা ক্লাস 9-এ পড়েছি। ভৌত রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। প্রকৃতিতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হলো ভৌত রাশি। যেমন দুধের ভর, জলের ভর, দুধের আয়তন, জলের আয়তন, কাঠের দৈর্ঘ্য, এগুলো পরিমাপ করা যায়। দুধ, জল এগুলো পদার্থ, এটা আমরা জানি, কিন্তু ওদের দৈর্ঘ্য, ভর, আয়তন যেগুলো মাপা হয় সেগুলো হচ্ছে ভৌত রাশি। কোন একটা গাড়ির গতিবেগ মাপবো, তার স্মরণ মাপবো, কোন এক ব্যক্তির স্মরণ মাপবো, সেইগুলো সব হচ্ছে ভৌত রাশি। এই ভৌত রাশি দেখব দুই প্রকারের। একটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, আর একটা হলো ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তাহলে দেখলাম ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি দুই প্রকার, একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি। আমরা আগে ক্লাস 9-এ শিখেছি স্কেলার রাশি মানে যার মান আছে, শুধু মান বললেই হবে, অভিমুখ নেই, অভিমুখ বলার দরকার নেই, শুধু মান বললেই হবে। যেমন রাম 2টা আম কুড়িয়েছে, শ্যাম 3টে আম কুড়িয়েছে, মোট 5টা আম কুড়িয়েছে। সংখ্যাটা বলে দিলাম কতগুলো। রাম 2 কেজি আম কিনে নিয়ে এসে শ্যাম 3 কেজি আম, 5 কেজি আম হয়েছে। তো এইগুলো সব হলো স্কেলার যোগ, যেটা সাধারণ বীজগণিতের নিয়ম বা সাধারণ গণিতের নিয়ম মেনে চলে। ভেক্টর রাশিতে আসি। তো ভেক্টর রাশিতে মানও থাকবে, অভিমুখও থাকবে। এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, মানও থাকবে, অভিমুখও থাকবে। মনে রাখতে হবে শুধু মান অভিমুখ থাকলেই কিন্তু সেটা যে ভেক্টর রাশি হবে সেটা আমি বলতে পারবো না। এখানে উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরে নিলাম এ আর বি দুটি পয়েন্ট, দুটি বিন্দু। এখানে একটা রেস্ট্যান্ট লাগিয়ে দিলাম। এ বিন্দুর বিভব হলো V1, বি বিন্দুর বিভব হলো V2, V1 গ্রেটার দেন V2। এ বিন্দুর বিভব হলো V1, বি বিন্দুর বিভব হলো V2, V1 গ্রেটার দেন V2। তো আমরা ক্লাস 10-এর ধারণা থেকে জানি এখান থেকে কারেন্ট যাবে I। দেখো এই কারেন্টের কিন্তু একটা অভিমুখ আছে, কারেন্টের একটা মান আছে। ধরে নিলাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই এ বিন্দু থেকে বি বিন্দু দিকে যাচ্ছে। তাহলে মান অভিমুখ দুটি আছে, কিন্তু এটা স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। কেন? তার কারণ হলো এটা ভেক্টর যোগের যে বিশেষ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র আমরা একটু পরেই পড়ব। তো সেই সূত্রগুলো মেনে চলে না, আমরা পরে দেখবো যে সূত্র দুটো আছে। তাহলে ভেক্টর রাশি হতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে? ভেক্টর যোগের সূত্রগুলি, যেমন হচ্ছে ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, বহুভুজ সূত্র, সামন্তরিক সূত্র। এই সূত্র ভেক্টর যোগের যে সূত্র, বিশেষ সূত্র, ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, এগুলো মেনে চলতে হবে। ভেক্টর যোগের সূত্র মেনে বা সূত্র দ্বারা যোগ বিয়োগ করতে হবে। সূত্র দ্বারা একাধিক ভেক্টরের যোগ বা বিয়োগ করতে হবে। অর্থাৎ ভেক্টর যোগের সূত্র তাকে মানতে হবে। যদি ভেক্টর যোগের সূত্র মানে তবেই হবে। যেমন এখানে হয় চাপের ক্ষেত্রে যদি আমরা দেখি, চাপের ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে চাপ প্রয়োগ করা যাবে। এদিক দিয়ে চাপ প্রয়োগ করা যাবে, এদিক দিয়ে, এই ক্ষেত্রফলের উপরে চাপ প্রয়োগ করা যাবে। তো চাপের নির্দিষ্ট দিক শাখা সত্ত্বেও চাপ হলো স্কেলার রাশি। এবার আমি আরেকটা উদাহরণ দেবো, যেটাতে আমি নর্মাল আমরা ভাববো যে দিক লাগবে না, কিন্তু সেটা আবার ভেক্টর রাশি। যেমন ক্ষেত্রফলটা আমাদের জানি যে হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্র দুটো পাশাপাশি রয়েছে, একটা আয়তক্ষেত্র দুটো পাশাপাশি, মোটর ক্ষেত্রফল কত হলো, প্লেন যোগ করা যাবে। কিন্তু আমরা যখন পরবর্তীতে পড়াশোনা করব তখন দেখব
যে শক্তির যদি ধারণা আমরা পড়ি তো দেখব এই ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে যতটা পরিমাণে শক্তি যাবে এই তলটাকে যদি আমি এরকম কাত করে দিতাম তাহলে কিন্তু একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে শক্তি আলাদা আলাদা হতো। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফল এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন ক্ষেত্রফল ভেক্টর রাশি? তার কারণ হলো ক্ষেত্রফলের একটা অভিমুখ আছে, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এই রশ্মিগুলো যখন যাচ্ছে, যখন এর সঙ্গে লম্বভাবে দিই তখন যতগুলো রশ্মি পাবো, তির্যকভাবে দিলে ততগুলো রশ্মি পাবো না। সুতরাং ক্ষেত্রফলের ডিরেকশন চেঞ্জ করে গেলে সেখানে কিন্তু চলে আসে। তাহলে ক্ষেত্রফল হলো একটা ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফলের মান অভিমুখ কী করে পাবো? ক্ষেত্রফল এই যে যতটা জায়গা জুড়ে আছে, যতটা এরিয়া আছে সেটা হলো তার মান, এবং তার সঙ্গে লম্বভাবে এন ক্যাপ দিলাম। এন ক্যাপ কি পরবর্তী আমরা এর পরপরই আলোচনা করব। তাহলে তার তলের সঙ্গে লম্বভাবে তার ভেক্টর ডিরেকশনটা থাকবে। তাহলে ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি। তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভেক্টর রাশি স্কেলার রাশিকে আইডেন্টিফাই করার সব থেকে যেটা মেন জিনিস মানে মূল বিষয় সেটা হলো ভেক্টর যোগের সূত্রগুলো তাকে মানতে হবে। যে ভেক্টর যোগের সূত্রগুলো স্যাটিসফাই করবে সে ভেক্টর, নইলে সে ভেক্টর নয়। এবার আমরা আসবো ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে কী পার্থক্য আমরা দেখলাম সেটা আমরা একটু দেখি। মুখে মুখেই বলতে পারবো আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে কেবলমাত্র এই স্কেলার রাশির ক্ষেত্রে মান অভিমুখ দুটোই থাকবে না, শুধুমাত্র মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না। ভেক্টর রাশি মান অভিমুখ থাকবে এবং ভেক্টর যোগের সূত্র অবশ্যই মেনে চলবে। ভেক্টর রাশিগুলো সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ, স্কেলার রাশিগুলো সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ মেনে চলে। যেমন আমরা দেখি, যেমন ধরে নাও যে রাম 2 কেজি আম নিয়ে এসছে, রাম নিয়ে এসছে 2 কেজি আম, আবার রহিমও নিয়ে এসছে 2 কেজি আম। তাহলে মোট কত কেজি আম হলো? দুটো আমি যোগ করে দেবো স্যার, 4 কেজি। যেহেতু এইগুলো হচ্ছে স্কেলার রাশি ভর, সুতরাং এই নর্মাল যোগ বিয়োগ করা গেল। বীজগণিতের যোগ বিয়োগ ছোটবেলায় যে আমরা শিখেছি। এবার দেখো একটা মজাদার জিনিস দেখাবো ভেক্টরের ক্ষেত্রে। আমি ধরে নিলাম এই স্থান থেকে যাত্রা শুরু করলাম করে এখান থেকে 2 কিলোমিটার গেলাম, বা এটাকে 5 কিলোমিটার করলাম, ওগুলো বি স্থানে গেলাম। বি স্থান থেকে আবার সি স্থানে গেলাম, সি স্থানে গেলাম, সেটাও 2 কিলোমিটার হলো। এবার আর এক ব্যক্তি সেও গেল, এ থেকে বিতে গেল। একটু চেঞ্জ করছি ভ্যালুগুলো, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এটাকে 4 করলাম, এটাকে 3 করলাম। এ স্থান থেকে 4 কিলোমিটার গেল বি স্থানে, বি থেকে ও আবার 3 কিলোমিটার চলে এলো এইদিকে। তাহলে প্রথম ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হলো? প্রথম ক্ষেত্রে সরণ হলো 4 যোগ 3 কিলোমিটার। দ্বিতীয় ক্ষেত্রে সরণ হলো 4 বিয়োগ 3 কিলোমিটার। কেন? প্রাথমিক এবং অন্তিম স্থানের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলে থাকি সরণ। এটা একই লাইন বরাবর এসে আমি বোঝানোর জন্য দাগটা নিচে দিয়ে দিয়েছি। তাহলে এখানে সরণ হয়েছে কত? সরণ হয়েছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার সরণ হয়েছে। 4 আর 3 যোগ করছি ডিরেকশনের জন্য, এখানে 7, এখানে হয়ে গেল 1। আবার দেখো এ থেকে বি অবস্থানে আগে যেমন 4 কিলোমিটার গেছিল, আবার 4 কিলোমিটার গেল বিতে, এ থেকে বিতে, আবার এখান থেকে বি থেকে সিতে গেল, কিন্তু ডিরেকশন চেঞ্জ করে 3 কিলোমিটার গেল। তাহলে তখন এখান থেকে এই সরণ তো আমরা জানি সরণ হচ্ছে প্রাথমিক এবং অন্তিম স্থানের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে দূরত্ব। আচ্ছা, এটা হলো 5 কিলোমিটার। কেন? √3² + 4² এটা আমি এসি সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি √4² + 3² এত কিমি = 5 কিমি। তাহলে দেখো একই মান 4 কিলোমিটার 3 কিলোমিটার 4 3 4 3, কিন্তু যেই ডাইরেকশন যখন সরাসরি যাচ্ছে 7 হয়ে যাচ্ছে, এটা 7 কিলোমিটার, এটাতে হয়ে যাচ্ছে 1 কিলোমিটার, এটাতে হয়ে যাচ্ছে 5 কিলোমিটার। ডাইরেকশন চেঞ্জ করলে আলাদা আলাদা যায়। এই হচ্ছে ভেক্টরের মধ্যে। দেখো একই জিনিস 2 2 4, এখানে যদি আমি 4 কেজি আর 3 কেজি যোগ করতাম অলওয়েজ কিন্তু 7 কেজি হতো আমার, এটা চেঞ্জ হতো না। কিন্তু এইখানে দেখো চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে ভেক্টরের ডাইরেকশনের উপরে কিভাবে নির্ভর করছে যোগ বিয়োগটা, সেটা বললাম। আরও আমরা ডিটেলসে পড়বো ভেক্টর যোগগুলো কীভাবে করতে হয়। ভেক্টর আমরা পড়বো কেন, মজা কোথায় ভেক্টরের, ভেক্টর পড়ার আমাদের উদ্দেশ্যটা কি সেটা আমরা বলবো। ধরে নিলাম যে 2 বন্ধু তারা একসঙ্গে, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করে। এক বন্ধু ব্যবসাটা দেখভাল করে, এক বন্ধু ক্যাশটা দেখভাল করে, অর্থাৎ টাকা পয়সাটা দেখভাল করে। টাকা পয়সাগুলো তারা টাকা পয়সাগুলো যে ট্যাক্স নিতে হয় একটা জায়গায় লুকিয়ে রেখেছে।
একদিন রাত্রে বা খুব গোপন জায়গায় দুজন বৈঠক করে কোথায় ওই টাকাগুলো গচ্ছিত রেখেছে, ওই টাকাগুলো সেইগুলো তারা আলোচনা করছিল। এমন সময় একটা চোর সে পাশ দিয়ে যাচ্ছিল, সে তখন চোর বা ডাকাত পাশ দিয়ে যাচ্ছিল, সে কথাগুলো শুনলো কোথায় আছে। তো বললো যে ওই অমুক জায়গায়, মানে একটা জায়গার নাম বললো, লোকেশন, সেই জায়গাতে একটা মিনার আছে, সেই জায়গাটা একটা মিনার আছে বলেছে। সেই মিনার থেকে 400 মিটার, মিনার থেকে 400 মিটার দূরে, মিনার থেকে 400 মিটার দূরে একটা জায়গায় ওই টাকাগুলো লুকানো আছে, বা সম্পত্তিগুলো, ধন সম্পদগুলো লুকানো আছে। চোরটা এই কথা শুনলো, সে 400 মিটার দূরে গিয়ে এখানে খুঁড়তে পারে, এখানে খুঁড়লো, এই দিকে খুঁড়লো, এই দিকে খুঁড়লো, এই দিকে খুঁড়লো, সে পেল না ধনটা। কেন পেল না? কারণ 400 মিটার দূরে বলেছে, কোন দিকে তো বলেনি। এমন তো হতে পারে 400 মিটার মাটির গভীরে, এমন হতে পারে 400 মিটার ওই পিলার মিনারের মধ্যে রয়েছে, এমন হতে পারে 400 মিটার যে বৃত্তটা কল্পনা করলাম, যে কোনো অবস্থানে হতে পারে। সুতরাং ওই চোরটা ওই জিনিসটা সহজে পেত কখন? মানটা লাগতো, সেই সঙ্গে সঙ্গে যদি অভিমুখটা বলে দিত, মিনারের কোন দিকে যদি অভিমুখটা বলে দিত, তাহলে কিন্তু সহজে পেত। এই জন্য আমাদের ভেক্টরের দরকার। এমন কিছু কিছু ভৌত রাশি আছে যেগুলো শুধু মান দিয়েই আমরা সঠিক জিনিসটা বুঝতে পারবো না, তাই আমাদের এটা। যেমন আমি আরেকটা উদাহরণ সহজভাবে বলি। ধরে নিলাম তোমার বাড়ি থেকে এক বন্ধু যাত্রা শুরু করেছে, সে একটা জিনিস তোমার বাড়িতে ফেলে গেছে। তখন সে তোমাকে বললো, ঠিক আছে তুই বাইকে করে আয়, এসে আমার ওই জিনিসটা দিয়ে যা। তখন তুই কত দূর আছিস? তো তখন বললো, আমি তোর বাড়ি থেকে 2 কিলোমিটার রাস্তা এসেছি। এখন দেখো 2 কিলোমিটার এই দিকে আছে না, 2 কিলোমিটার এই দিকে আছে না, এই দিকে আছে না, এই দিকে আছে, তুমি বুঝতে পারবে না। ফলে জিনিসটা কিন্তু তুমি সহজের কাছে পৌঁছাতে পারো না। কিন্তু ও যদি বলে দেয় তোর বাড়ি থেকে পূর্ব দিকে আমি 2 কিলোমিটার এসেছি, তাহলে তুমি সহজেই তার কাছে জিনিসটা পৌঁছতে পারবে, অন্যথায় পারবে না। সেই জন্য আমাদের ভেক্টর রাশি, এমন কিছু কিছু ভৌত রাশি আছে যেখানে ভেক্টর না হলে আমরা সঠিক অনুধাবন করতে পারবো না। এই জন্য আমাদের ভেক্টর দরকার। এবার হচ্ছে এই যে ভেক্টর জিনিসটা এতক্ষণ ধরে পড়লাম, ভেক্টর জিনিসটা কি আসলে, এখানে কি আছে, কিভাবে প্রকাশ করা হয়? তাহলে জ্যামিতিক, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, জ্যামিতিক প্রকাশ, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। একটা ভেক্টরের জ্যামিতিক প্রকাশ কিভাবে করব? কোন একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে সেই ভেক্টরের, ধরে নিলাম এ একটা ভেক্টর লিখলাম, ও বিন্দু থেকে যা শুরু হলো এতে শেষ হলো, তাহলে এটা হলো, নাম দিলাম এ ভেক্টর। আগে দেখে নেব জ্যামিতিক প্রকাশ কিভাবে হয়, তারপরে কিভাবে এটাকে লিখতে হয়। এই যে ও এ লিখলাম, এ ভেক্টর সমান ও এ ভেক্টর। মনে রাখতে হবে ভেক্টরের দুটো পয়েন্ট থাকে, একটা হলো কোন একটা ভেক্টর, একটা হলো প্রাথমিক পয়েন্ট মানে যেখান থেকে যাচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর একটা হলো অন্তিম বিন্দু। তাই প্রাথমিক বিন্দু, এটা হলো অন্তিম বিন্দু বা শেষ বিন্দু, এটাকে বলে টার্মিনাল পয়েন্ট। তো ভেক্টর সবসময় প্রাথমিক বিন্দু থেকে শুরু করে তীরচিহ্নটা দিতে হয় অন্তিম বিন্দু যেদিকে আছে সেই দিকে, মানে ও থেকে শুরু করে এর দিকে। এবার এই ভেক্টরকে কিভাবে লেখা হয়, আচ্ছা জ্যামিতিক প্রকাশটা বলিনি। এবার এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, অর্থাৎ ও এ যে লেন্থ, ও এ মানে শুধু একটা মানকে বুঝিয়েছি, এই যে লেন্থ দৈর্ঘ্যটা ধরে নিলাম এটা 5 সেন্টিমিটার, এটা হলো ভেক্টরের মান। কারণ ভেক্টর প্রকাশ করতে গেলে তার মানও লাগবে, অভিমুখও লাগবে, মান। আর এই যে তীর চিহ্ন যেদিকে আছে, তীর চিহ্ন, অ্যারো চিহ্ন, তীর চিহ্ন যেদিকে আসে, তীর চিহ্ন সেটাকে অভিমুখে প্রকাশ করে, অভিমুখ। এই তীর চিহ্ন দিয়ে অভিমুখ, আর ও দৈর্ঘ্যটা দিয়ে, দৈর্ঘ্য, এটা হচ্ছে জ্যামিতিক প্রকাশের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা দিয়ে তার মানকে প্রকাশ করবে, তীর চিহ্ন দিয়ে তার অভিমুখটাকে প্রকাশ করবে। এই হচ্ছে আমাদের একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন। তাহলে ভেক্টরের দুটো অংশ প্রকাশ করতে, তাহলে আমি যদি লিখি ও এ ভেক্টর, এই ভেক্টরটা মানেই আমি এ ভেক্টর ধরে নিয়েছি। তো এ ভেক্টর সমান আমি কি লিখতে পারি, এই বাঁ দিকটাতে লিখছি এ ভেক্টর সমান, তাহলে এর দুটো পার্ট, একটা হলো ম্যাগনিটিউড বা মান, আর একটা হলো তার অভিমুখ।
এর মানটা কত হবে, একে মড দিলে এটাকে বলা হয় মডিউলাস, এটাকে বলা হয় মডিউলাস। তাহলে ভেক্টরের কোনো একটা ভেক্টর তার দুটো জিনিস দেখতে পাবো, একটা হলো মডিউলাস বা ম্যাগনিটিউড বা মান, ম্যাগনিটিউড মান, মডিউলাস মানে কি এই জিনিসটা হলো মডিউলাস, আর একটা হলো ডাইরেকশন বা দিক, ডাইরেকশন বা দিক, এই দুটো জিনিস আমার লাগে। তাহলে এই মডিউলাস করলাম মানে কি হলো, মান হলো, এবং ওই দিকে একটা একক ভেক্টর নিলে, একক ভেক্টরকে আমি ডিটেলসে পরে বলবো। একক ভেক্টর হলো এই দিকের একটা ভেক্টর দিলাম যে ভেক্টরের মানটা হলো 1, অর্থাৎ যার মানকে এর মান দিয়ে গুণ করলে মান অপরিবর্তিত থাকবে, এক মানে যা আছে এ থাকবে। এন ক্যাপ দিলাম, এন ক্যাপ হলো একক ভেক্টর। একক ভেক্টরকে আমি পরে আসছি, ভেক্টর যখন বিভিন্ন ভেক্টর সম্বন্ধে আলোচনা করবো তখন বলছি। তাহলে এ ভেক্টর যদি হয়, তাহলে এ ভেক্টরের ক্ষেত্রে এটা হলো এ আর এটা হলো এন ক্যাপ। ভিডিওটা হচ্ছে কিনা একটু দেখি। আচ্ছা, এ ভেক্টরের ক্ষেত্রে তাহলে এটা হলো মান এ, এটা হলো এন ক্যাপ, মান দিলাম। তাহলে এই হলো ভেক্টরকে আমি প্রকাশ করলাম, আর জ্যামিতিক প্রকাশ হলো এটা। এটা হলো ভেক্টরকে আমরা কিভাবে লিখি, এটা হলো জ্যামিতিক প্রকাশ। জ্যামিতিক মানে এইগুলো যদি আমি দৈর্ঘ্য 1 2 3 4 করে দাগ দিই, তাহলে হিসেব করতে পারবো কত আছে, এখানে হিসেব করতে পারবো। ভেক্টরকে লিখবো কিভাবে, এটা জ্যামিতিক প্রকাশ করলাম, এটা আমাদের খুব একটা লাগবে না। এটাতে মানে এটা লাগবে যখন ভেক্টরের যোগ টোগ বিভিন্ন নিয়ম পড়লো, তখন এই ডিরেকশনের জন্য লাগবে। এটা ভেক্টরকে লিখবো কী করে, ভেক্টরকে 2-3 ভাবে লেখা যায়। একটা হলো বোল্ড করে লিখলে লেখা যায়, মানে এ ভেক্টর, তাহলে এটাকে বোল্ড করে মানে মোটা করে লিখলাম, সেটা ভেক্টর বোঝাবে। ওটাকে নর্মালি লিখে তার মাথায় ভেক্টর সাইন দিলে সেটাকে ভেক্টর বোঝাবে। অথবা দেখবে যে ইটালিক করে লিখলে, যেমন কম্পিউটারে থাকে না বিভিন্ন ইটালিক ওয়ার্ডের লেখা, ওই রকম থাকলেও সেটা ভেক্টর বোঝাবে। এই গেল একটা ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। তাহলে ভেক্টরকে কীভাবে প্রকাশ করব, ভেক্টরের মানটা ওই দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করব, এবং যে দিকে ভেক্টরটা সেই দিকে তীর চিহ্ন দেবো, দিলে হয়ে যাবে। লিখবো কিভাবে, এটাকে বললাম এ ভেক্টর, এটা হলো জ্যামিতিক প্রকাশ। এটাকে লিখবো কিভাবে, এ ভেক্টর, এ ভেক্টর মানে তার একটা মান লাগবে, এর মানটা হলো এ, আর ওই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর লাগবে, একক ভেক্টর। এবার আমরা দেখব ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাকে বলে, বুঝতে পারবো। বিভিন্ন ভেক্টর সম্বন্ধে একটু আলোচনা করি, তাহলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে। তাহলে ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য। ভেক্টর সম্পর্কিত কিছু তথ্য, অথবা বলতে পারি যে বিভিন্ন ধরনের ভেক্টর, এইটা নিয়ে মূলত আমি বলবো। ভেক্টর সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন ধরনের ভেক্টর, দুটো একই কথা। প্রথম আমরা দেখব সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কাকে বলা হয়। প্রথম দেখব সমান ভেক্টর, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কাকে বলা হয়, একই জাতীয় মানে একই প্রকারের। যেমন তুমি যদি দুটোই সরণ নাও, সরণ নিতে হবে, দুটো ভেক্টরই সরণ, দুটো ভেক্টরই বেগ, দুটো ভেক্টর একই ধরনের একই শ্রেণীর দুটি ভেক্টর, একই শ্রেণীর দুটি ভেক্টর যাদের মান একই, মান মানে লেন্থটা একই, লেন্থ একই। এটার নাম দিলাম আমি এ ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর। তাহলে কি দেখলাম, সমজাতীয় বা একই শ্রেণীর দুটি ভেক্টর যাদের মান একই এবং অভিমুখ একই, এর যেদিকে এর সেদিকে, তখন তাদেরকে আমরা ওই দুটো ভেক্টরকে বলবো ইকুয়াল ভেক্টর। বা এখানে আর একটা ভেক্টর আমি নিলাম সি ভেক্টর, যা দেখো প্রত্যেকের ম্যাগনিটিউডটা একই এবং ডাইরেকশনটা একই। তাহলে আমি বলতে পারবো এ ভেক্টর সমান বি ভেক্টর সমান সি ভেক্টর। এটাকে বলা হয় ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এবার হচ্ছে আমার অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর।
অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর আমাদের কাদের বলা হয়? দুটি ভেক্টর, ধরো এই একটা ভেক্টর নিলাম, ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে, বা টার্মিনাল পয়েন্ট ওখানে। আর একটা ভেক্টর নিলাম বি ভেক্টর। দেখো লেন্থটা সেম, দুটি ভেক্টর যাদের লেন্থ সেম, এরও লেন্থ যা এরও লেন্থ তাই, লেন্থ সেম, কিন্তু ডাইরেকশনটা উল্টো, এর এই দিকে এর এই দিকে। এইরকম ভেক্টর যদি হয় তখন আমরা বলতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের বিপরীত ভেক্টর। দুটি ভেক্টর যাদের মান একই কিন্তু ডাইরেকশনটা উল্টো দিকে, অর্থাৎ 180 ডিগ্রি কোণ করেছে, এখানে দেখো সব 0 ডিগ্রি কোণ করে, 180 ডিগ্রি কোণ করেছে, তখন তাদেরকে আমরা বলে থাকি বিপরীত ভেক্টর। এবার আমরা আসব এক রেখীয় ভেক্টর বা কো লিনিয়ার ভেক্টরস। এক রেখীয় ভেক্টর কাকে বলে? একই রেখায় অবস্থিত ভেক্টর, মানে প্যারালাল ভেক্টর একই রেখা, কারণ মধ্যবর্তী কোণ এই ভেক্টরটাকে, এই মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে এখান থেকে এখানে লিখলেও যা হবে এখানে লিখলেও তাই হবে। যেমন দেখো এখানে একটা কথা একটু বলি, ধরো এই ভেক্টরটা যা এ ভেক্টর, বি ভেক্টরটাও তাই। যদি আমি এ ভেক্টরটা এখানেও লিখতাম তাই হতো, সমান ভেক্টর। কেন? আমার মূলত হলো আমি এখানে লিখি এখানে লিখি এখানে লিখি, যেখানেই লিখি না কেন ইকুয়াল ভেক্টর, এখানে 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 যেখানেই লিখি না কেন ইকুয়াল ভেক্টর তখন বলতে পারবো, সেই সব সত্ত্বে আমার স্থানের উপর ডিপেন্ড করে না, শুধু মানটা একই থাকতে হবে আর দিকটা একই থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো ইকুয়াল ভেক্টর। তাহলে এক রেখীয় ভেক্টরের ক্ষেত্রে আমি কি বলবো? যে সকল ভেক্টর একই রেখায় অবস্থিত। তুমি তোমার মনে হতে পারে বা তোমাদের মনে হতে পারে এই একটা ভেক্টর লিখলাম, এই একটা ভেক্টর লিখলাম, এটা বি এটা এ, তাহলে আসলে এক রেখায় অবস্থিত না। হ্যাঁ, এক রেখায় অবস্থিত বলতে পারবো, আমি এখান থেকে যাত্রা শুরু করবো, বিটা এস টি, এই তিনটে ভেক্টর ক্যাপিটাল টি দিই, তাহলে এদের দেখো ডিরেকশন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এরা সব একই রেখায় অবস্থান করছে, তাই এরা হচ্ছে এক রেখীয় ভেক্টর। এবার হচ্ছে আমাদের এক তলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। এবার হচ্ছে এক তলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। এক তলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টরস বা এক তলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। ধরে নিলাম এই বোর্ডের তল, এই বোর্ডের তলে এই একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, এই একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর, এই একটা ভেক্টর রয়েছে সি ভেক্টর, এই একটা ভেক্টর রয়েছে ডি ভেক্টর। এই ভেক্টরগুলো সবাই একটা তলেই অবস্থান করছে, তাই এরা হলো কোপ্লানার ভেক্টর বা একতলীয় ভেক্টর। এই বোর্ডের তলে যে ভেক্টরগুলো সেগুলো মেঝের তলে যে ভেক্টরগুলো রাখবে, একটা তলে অবস্থান করলে তারা হচ্ছে কোপ্লানার ভেক্টর বা একতলীয় ভেক্টর। এই হলো আমাদের একতলীয় ভেক্টর। এবার যেটা ভাইটাল জিনিস সেটা হলো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি। খুব ভালো করে মন দিয়ে বুঝবে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি, এটা খুব লাগবে। একক ভেক্টর, একক ভেক্টর এটা আমাদের অনেক জায়গায় লাগবে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কাকে বলা হয়? একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হলো যে ভেক্টরের মান এক, মান এক, দিক আছে, দিক আছে, সেটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো। উদাহরণ দিই, ধরে নিলাম আমি এ ভেক্টর লিখলাম। এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানে এ ভেক্টরের একটা মান ইনটু তার একটা দিক দিতে হবে। এ ভেক্টর লিখলাম, এটার মানটা লিখলাম, মান হলে একটা দিক দিতে হবে। তবে এই দিকে আমি একটা ভেক্টরকে নির্দেশ করলাম ধরো এন দিয়ে, সেই ভেক্টরটাকে ক্যাপ দিয়ে লিখি, এন ক্যাপ।
তাহলে মান দিলাম এবং ওই দিক বোঝানোর জন্য একটা নিলাম এন, একক ভেক্টর বোঝানোর জন্য ক্যাপ দিতে হয়, তাই এন ক্যাপ লিখলাম। তাহলে কোন একটা ভেক্টর লিখলাম, সেই ভেক্টরের দিক বোঝানোর জন্য আমি একটা ভেক্টর ব্যবহার করলাম যে ভেক্টরটার মান 1, তার মানে এর মান 1 দিয়ে যদি গুণ করি a × 1 মানে a পরিবর্তন হচ্ছে না এবং দিকটা বোঝানো হয়েছে, সেটা ইউনিট ভেক্টর। তার মানে ইউনিট ভেক্টর আমরা কী করে পাই? ইউনিট ভেক্টরকে ক্যাপ চিহ্ন দিয়ে লেখা হয়। ইউনিট ভেক্টর হলো ওই যে ভেক্টরটা, সেই ভেক্টর এবং তার মান দিয়ে ভাগ, সেটাকে আমরা বলি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান 1, সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলবো। যে কোন একটা সংখ্যা, কোন একটা ধরো মনে সহজ উদাহরণ দিই, ধরে বললাম যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম 10 নিউটন, একটা বল প্রয়োগ করলাম, তাহলে 10 নিউটনটা হলো একটা মান। এবার কোন দিকে অ্যাপ্লাই করলাম সেটা বোঝানোর জন্য যদি আমি একটা ডিরেকশন বলে দিই, তখন কিন্তু এটা ভেক্টর প্রকাশ হয়ে গেল, 10n ক্যাপ n নিউটন, 10n ক্যাপ নিউটন। তাই কোন একটা মান, তার মানটা জানি এবং ডিরেকশনটা যদি ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে সহজেই আমি ওই ভেক্টরটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে পারবো। কি করে পাবো ইউনিট ভেক্টর? এটা আমাদের কোশ্চেনে দেয় অনেক সময়, ইউনিট ভেক্টর কী করে নির্ণয় করবো? কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, তাহলে ওই ভেক্টরটার দিকে একক ভেক্টর পাবো। কেন? এ ভেক্টর মানে হচ্ছে n × n ক্যাপ কেটে গেল এবং ওই দিকে একক ভেক্টর। এটাকে আমাদের বইতে অনেক সময় লেখা থাকে এ ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর। এই মডুলাস মানে হচ্ছে মান। যেমন ধরে নিলাম, আমি একটা উদাহরণ দিই, ধরে নিলাম যে একটা ভেক্টর, আচ্ছা ওই উদাহরণ এখানে দিলে তুমি বুঝতে পারবে না, অন্য জায়গায় দিতে হবে। একক ভেক্টর বুঝলাম, কিছুটা আইডিয়া হলো যে একক ভেক্টর হলো যার মানটা হলো 1 এবং যে ভেক্টরের একটা নির্দিষ্ট দিক থাকবে তাকে বলে একক ভেক্টর। তাহলে ভেক্টর বললে দিক থাকবে, তাহলে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হবে। একক ভেক্টর কী করে লাগবে? কোন একটা মানের পাশে যদি একক ভেক্টরটা বসা, সেই ডিরেকশনে একটা ভেক্টর প্রকাশ হয়ে যাবে। যেমন এ ছিল তার মান, ভেক্টর রাশি নাকি, যে এন ক্যাপ দিলাম সঙ্গে সঙ্গে এটা একটা ভেক্টর হয়ে গেল। কোন ডিরেকশনে? এন ক্যাপের ডিরেকশন যেদিকে সেই দিকে। এবার আসবো আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। নাল ভেক্টর, শূন্য ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য। আচ্ছা, শূন্য যদি মান হয় তাহলে সেই ভেক্টর আমাদের কি কাজে লাগবে? শূন্য ভেক্টর হলো, ধরো মনে করো আমি একটা বস্তুর উপরে এদিক দিয়ে এফ বল ধরে টানলাম, এদিক দিয়ে এফ নিউটন বল দিয়ে টানলাম, তাহলে এই বস্তুর উপরে লব্ধি বলটা কত হলো? লব্ধি বল নেই, তাহলে আমি বললাম লব্ধি বল এফ নেট কত হবে? তুমি বলবে স্যার বল যেহেতু একটা ভেক্টর আছে সুতরাং ভেক্টর আকার প্রকাশ করতে হবে, তখন এটাকে বলবে জিরো ভেক্টর। একটা বস্তু সমবেগে চলছে, সমবেগে চলছে, তার মানে ত্বরণ কত? ত্বরণ 0, কিন্তু ত্বরণ তো স্কেলার রাশি না, ত্বরণ তো ভেক্টর রাশি। তাহলে ত্বরণকে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদের শূন্য ভেক্টর আকারে লিখতে হবে, এই জন্য শূন্য ভেক্টর লাগে আমাদের। তাহলে শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান 0 তাকে আমরা শূন্য ভেক্টর বলি। শূন্য ভেক্টরের কি ব্যবহার আছে? শূন্য ভেক্টর দেখা যায় যে কোনো সমবেগী গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ 0 হওয়া বোঝানোর জন্য লাগে, যেহেতু ত্বরণটা ভেক্টর রাশি। কোনো একটি বস্তুর উপরে একাধিক বল প্রয়োগ করা হলো, যার উপরে লব্ধি বলটা 0 হয়ে গেল, বল যেহেতু ভেক্টর রাশি তাকে প্রকাশ করার জন্য আমরা শূন্য ভেক্টর ব্যবহার করে থাকি। এবার আসবো আমরা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। এবার আসবো আমরা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর এটা নিয়ে পরে আমাদের ডিটেলসেও পড়তে হবে, আমি জাস্ট একটু ধারণাটা দিচ্ছি। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কাকে বলা হয়? আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এটাকে আমরা তো বলি সেই ক্লাস 9-এ শিখেছি কার্তেজীয় কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেশীয় নির্দেশতন্ত্র, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এখানে একটা পয়েন্ট আছে পি, তাহলে যদি বলি পি বিন্দুর অবস্থান কোথায়, তখন তুমি বলবে স্যার এই ও বিন্দু থেকে দূরে, এত দূরে। শুধু মান বললে তো তোমার হবে না, কারণ পি বিন্দু এখান থেকে যদি বলি এটা 5 সেন্টিমিটার দূরে যদি বলি, 5 সেন্টিমিটার লেন্থ যদি বলি,
5 সেন্টিমিটার তোমাকে এদিকেও তো 5 সেন্টিমিটার তোমার হতে পারত, এদিকে হতে পারত, তো সেই জন্য তোমার ডিরেকশনটা বলতে হয়। তো ধরে নিলাম এখান থেকে এইটা হলো 4, এইটা হলো 3, তাহলে এটা হলো 5। তো এখানে যে ভেক্টরটা, এটা 5 মানটা ম্যাগনিটিউডটাও হলো, তাহলে এই যে ওপি যেটা প্রকাশ করলাম ওপি, তাহলে এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে দিলে আর ভেক্টর, এটাকে বলা হয় পজিশন ভেক্টর। এটা আমরা পরে আরও আলোচনা করে দেখলে বুঝতে পারি এটাকে কীভাবে প্রকাশ করা হয়। এক্স অ্যাক্সিসের দিকে একক ভেক্টরকে আমরা লিখি আই ক্যাপ। তাহলে এদিকে কত হলো, আমি বলেছিলাম কোন একটা মানকে সেই ডিরেকশনে যদি ইউনিট ভেক্টর দিই, এই পি বিন্দুর অবস্থান কত হচ্ছে 4, 3। কোন একটা মানকে সেই ডিরেকশনে যদি ইউনিট ভেক্টর দিই তাহলে আমি ভেক্টর পেয়ে যাই। তাহলে এই দিকে ভেক্টরটার মান কত 4 আই ক্যাপ, আর এই দিকে ওয়াইয়ের দিকে কত 3, ওয়াইয়ের দিকে ইউনিট ভেক্টর ধরা হয় জে ক্যাপ, তাহলে প্লাস 3 জে ক্যাপ। এটা আমি এখন একটু বোঝানোর সাথে একটু বললাম, এটা ডিটেলসে পরের ভিডিওগুলোতে আলোচনা করা হবে। অবস্থান ভেক্টরের সময় ডিটেলসে আলোচনা করা, শুধু অবস্থান ভেক্টর এটুকু জেনে রাখ, যে ভেক্টরের সাহায্যে কোনো একটা বিন্দুর বস্তুর বা কোনো কিছুর অবস্থান বোঝানো যায়। যেমন আমি ধরলে একটা বস্তু, এক ব্যক্তি শূন্য এই ও বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে গেল, তাহলে তো পি বিন্দুতে তার অবস্থান ভেক্টরটা কত, তখন তুমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করলে, এটা হলো অবস্থান ভেক্টর। এটা ডিটেলসে পরের ভিডিওগুলোতে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম সব ভেক্টরগুলো একবার একবার করে বললো। এবার হচ্ছে সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টরস। সমবিন্দু ভেক্টর কি, যে কটি 2, 3, 4, 5টা যে কটা ভেক্টর আমি নিই না কেন, সেই ভেক্টরগুলো যদি একটা বিন্দুতেই তাদের আদি বিন্দু হয়। এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এ বি সি ডি ই। ও এ ভেক্টর প্রাথমিক বিন্দু ও, ও বি ভেক্টর প্রাথমিক বিন্দু ও, ওসি ভেক্টর, ওসি ভেক্টর প্রাথমিক বিন্দু ও, ওডি ভেক্টর প্রাথমিক বিন্দু, ওই ভেক্টর প্রাথমিক বিন্দু। যতগুলো ভেক্টর আছে সবার প্রাথমিক বিন্দু অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টটা সবার ক্ষেত্রে সেম, এইগুলোকে সমবিন্দু ভেক্টর বলা হয়। তাহলে ভেক্টর সম্বন্ধে আমরা এখানে যেগুলো পড়লাম সেটা হচ্ছে কি কি ভেক্টর সম্বন্ধে সেগুলো একটু জানলাম আমরা, সেগুলো আমি আরেকবার একটু বলি, একবার এক ঝলকে বলি। প্রথম আমরা দেখেছিলাম সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। প্রথম দেখেছিলাম সমান ভেক্টর। কি ছিল সমান ভেক্টর? দুটো ভেক্টর যাদের ডিরেকশনটাও সেম, ম্যাগনিটিউডটাও সেম, তারা সমান ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, এটা দাগটা দিয়েছি আমি বোঝানোর জন্য, এছাড়া কিছু নয়। সমান ভেক্টর। বিপরীত ভেক্টর, তারপর দেখলাম বিপরীত ভেক্টর। একটা ভেক্টর নিলাম সমান মানের ভেক্টর কিন্তু ডাইরেকশনটা উল্টো, এটা ধরে নিলাম পি ভেক্টর, এটা ধরে নিলাম কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ ভেক্টর, বিপরীত ভেক্টর। তারপরে দেখেছিলাম আমরা এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর কি? যে ভেক্টরগুলো একই রেখায় অবস্থান করতে পারে, সেটা বিপরীত ভেক্টর হতে পারে, সমান্তরাল ভেক্টর হতে পারে, সমান ভেক্টর হতে পারে, সবাই কোলিনিয়ার ভেক্টর। এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর একই রেখা আছে। এই ভেক্টরটা ধরো এ বি সি, সি ডিরেকশনটা উল্টো দিকে দিলাম। বিটা কিন্তু আমি এখানেও লিখতে পারি, ই ভেক্টর এখানে, ই ভেক্টর, ই ভেক্টরটা এখানে দিতে পারি, এফ ভেক্টরটা এখানে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান্তরাল ভেক্টর সবাই হলো এক রেখীয় ভেক্টর। তারপরে দেখেছিলাম এক তলীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর, কোপ্লানার ভেক্টর, এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর কাদের বলেছিলাম? একটা তলে অবস্থিত যে ভেক্টরগুলো, সেই ভেক্টরগুলোকে আমরা বলি এক তলীয় ভেক্টর, কোপ্লানার ভেক্টর। তারপরে দেখেছিলাম লিনিয়ার একতলীয়, সমান দেখলাম, বিপরীত, সমান্তরাল, এক রেখীয়, একতলীয়। এবার আমরা দেখব যে ইউনিট ভেক্টর। একক ভেক্টর কি? আচ্ছা, এগুলো তাহলে মুছে দিই।
এবার দেখব একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কি বলেছিলাম একক ভেক্টর? যে ভেক্টরের মানটা 1, মানে এটাকে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এন ক্যাপ ভেক্টরে যদি আমি মডিউলাস নিই তাহলে কত হবে? মানটা 1 হবে। এটাকে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপ 2p, ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, মান হলো 1। এন ক্যাপ হলো ইউনিট ভেক্টর। কি করে বার করে? ইউনিট ভেক্টর হলো ওই ভেক্টরের কে তার মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইউনিট ভেক্টর পেয়ে যাবো। তারপর দেখেছিলাম অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কাকে বলি আমরা? যে কোন একটা পয়েন্ট রয়েছে কোন একটা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে, সেই পয়েন্টের যে পজিশনটা তাকে অবস্থান ভেক্টর বলি। যেমন পি পয়েন্ট, এই নির্দেশ তলের সাপেক্ষে এটা হচ্ছে আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু, আচ্ছা নিচে লিখলে নাও দেখা যেতে পারে, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এই তারপর ছিলাম সমবিন্দু ভেক্টর। একটা বিন্দু থেকে যাত্রা শুরু করলে তাকে সমবিন্দু ভেক্টর বলা হয়। সমবিন্দু ভেক্টর, কোনো একাধিক ভেক্টর যখন একটা বিন্দু থেকে তাদের প্রাথমিক পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টটা যদি একটা বিন্দু হয়, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি, তাদেরকে সমবিন্দু ভেক্টর। এইগুলো ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে আমরা ভেক্টর যোগটা কিভাবে করে সেটা আলোচনা করব, ভেক্টর বিয়োগটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত।